অর্থের শুকনো মুখের হুম শুনে নিশাত ভ্রুকুটি করে তাকালো। মেয়েটার চোখ দূর নীল আসমান পানে সীমাবদ্ধ। চোখ অনুসরণ করে নিশাতও সেই দিকে তাকালো। নীল আকাশের বিভিন্ন জায়গা জুড়ে সাদা খণ্ড খণ্ড মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এমন নীল আসমানে ভাসা ভাসা মেঘ, মোহময় স্নিগ্ধ বিকেলের মৃদু বাতাস যে কারো মন ভালো করার জন্যই যথেষ্ট। পুনরায় চোখ সরিয়ে অর্থের পানে নিবিষ্ট করে হাস্য মুখে শুধালো, এই ফুলের বাগানটা কার আপু? আগে তো আমাকে বলনি কখনো। ভাবি যে তাকে কথা বলাতে যাচ্ছে তা বোধহয় অর্থের বিষণ্ণ মন বুঝতে সক্ষম। সে একটা শ্বাস নির্গত করে উদাসীন গলায় প্রত্যুত্তর জানালো, এটা আমি তৈরি করেছি ভাবি। এ বাড়িতে আমি ছাড়া আর কোনো মেয়ে নেই, আর ভাইয়ারা এত ব্যস্ত যে এইসব করার সময় পায় না। আর তুমি তো কখনো জিজ্ঞেস করনি, আর ছাদেও আসনি, তাই বলা হয় নাই। অর্থেকে এবার এত বড় উত্তর করতে দেখে মুখের হাসি প্রসারিত করল নিশাত। খুশি হয়ে অর্থের এক বাহু জড়িয়ে তার কাঁধে মাথা রাখল। ভাবির এমন কার্যে অর্থে না চাইতেও কিঞ্চিত হেসে ফেলল। পূর্ণ দৃষ্টিতে তাকালো নিশাতের পানে। এই মেয়েটা তার ছোট হয়েও শুরু থেকে তাকে বোঝানোর চেষ্টা করেছে, পাশে থেকে এখনও তাকে ভালো রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনই বা কয়জন করে? তার ভাবনার মাঝেই নিশাত পুনরায় জিজ্ঞাসা করল, আজকের বিকেলটা কত সুন্দর, তাই না আপু? আমার কত ইচ্ছে ছিল জানো, আমার স্বামীর কাঁধে মাথা রেখে এভাবে একদিন গোধূলির আলোয় সময় পার করব। এখন তোমার কাঁধে মাথা রেখে তোমাকে আমার প্রেমিক মনে হচ্ছে। কথা শেষ করেই মুখ উঁচিয়ে শব্দ করে হেসে উঠল। ভাবের কথা শুনে আর এইভাবে হাসতে দেখে অর্থে নিজেও হেসে দিল উচ্চ আওয়াজে। তাদের দেখে মনে হচ্ছে সূর্যের নরম আলোয় ফোটা দুটো ফুল তার স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। অর্থে হাসির মাঝেই বলে উঠল, তাহলে ভাইয়াকে কল করে ডেকে নাও, ভাইয়া আসলে তোমার স্বপ্ন সত্যি হয়ে যাবে। অর্থের বাক্য শুনে নিশাত হাসির মাত্রা একটু কমিয়ে মুখ ভেঙে বলে উঠল, তোমার নিরামিষ ভাইকে নিয়ে এসব স্বপ্ন আমি দেখি না। সে শুধু ধমকাতেই পারে, আর কিছু তার দ্বারা সম্ভব নয়। ভাবের কথায় অর্থে বাধা দিয়ে বলল, তুমি যতটা ভাবছো আমার ভাই অতটাও নিরামিষ নয়, বুঝছো? হয়তো একটু গম্ভীর, কিন্তু ভালোবাসতে জানে সবাইকে। সময়ের সাথে তুমি প্রমাণ পেয়ে যাবে। অর্থে খুব একটা ভুল বলেনি, তাই নিশাত এই বিষয়ে কোনো কথাই বলল না। অর্থেকে মন খুলে হাসতে দেখে তার চিন্তা একটু কমলো। সুযোগ পেয়ে শুধালো, আমি এখন ভাইয়াকে একটা কল করে বলি তোমার সাথে কথা বলতে। ভাইয়া বলতে যে নির্ভারকে বুঝিয়েছে তা বুঝতে পেরে অর্থী এক শব্দে বলে দিল, না। কেন? আগেও তুমি বলতে বাধা দিয়েছো, আবার নিজেই কষ্ট পাচ্ছো। তৎক্ষণাৎ প্রশ্ন জুড়ে দিল নিশাত। পুনরায় ভাবির প্রশ্ন পেয়ে হাস্যরসে পূর্ণ থাকা মুখটায় একটু ভাটা পড়ল। পুনরায় বিষণ্ণতা ঘিরে ধরল যেন মেয়েটাকে। উদাসীন কণ্ঠে আওড়ালো, তুমি তাকে বলার পর সে কল করলে আমার মনে হবে সে আমাকে দয়া করেছে। তার যদি কখনো মনে হয় সে হিনা আমি কষ্ট পাচ্ছি, আমার তাকে প্রয়োজন, তখন না হয় সে নিজেই আমাকে কল করবে। আমি না হয় সেই দিনটার অপেক্ষায় রইলাম ভাবি। জানি ততদিন থাকতে ভীষণ কষ্ট হবে। হয়তো এই অপেক্ষা শেষ নাও হতে পারে, কিন্তু অপেক্ষা শেষ হলে যে শান্তিটা পাবো তা তুমি বলার পর কল করলে আর পাবো না। তাই আমাকে এইভাবে থাকতে দাও প্লিজ। নিশাত পুনরায় ননদকে জড়িয়ে ধরল। সে প্রথমে অর্থেকে বারণ করলেও আজকাল মেয়েটাকে দেখার পর মনে হয় তার ভাই ভুল করছে এমন মেয়েকে উপেক্ষা করে। এমন ভালোবাসা পায়ে ঠেলতে নেই। সে মানে এদের দুজনকে মাঝরাতে আর দিনের মতো পার্থক্য। সে মানে এদের দুজনের মাঝে রাত আর দিনের মতো পার্থক্য। রায়ানের সাথেও তো কত পার্থক্য তার। তাছাড়া দুজন দুজনের পাশে থাকলে আর ভালোবাসা থাকলে সবই বোধহয় সম্ভব হয়। আর এমন ঘটনা তো আর কম নেই। নিশাত আজ পারল না অর্থেকে তার মা বাবার বলা সেই কথাগুলো জানাতে। তবে নিশাত এই নিয়েও একটু ভাবুক হয়ে আছে। সেদিনের পর তো প্রায় সপ্তাহ খানিকের বেশি সময় পেরিয়ে গেছে। তাহলে তারা এখনও অর্থের জন্য কোনো সম্বন্ধ কেন আনেনি? নাকি তারা পরবর্তীতে সিদ্ধান্ত বদলেছিল? নিশাত সেসব নিয়ে আর বেশি ভাবল না। পুনরায় অর্থেকে এইটা সেইটা বলে হাসালো। দুজনে গল্পের জগতে ডুব দিয়ে যেন ইহ জগৎ থেকে হারিয়ে গেল। কখন বিকেল পেরিয়ে সন্ধ্যার আলো নেমে এলো ধরণীর বুকে তা যেন তারা বুঝতেই পারল না। সন্ধ্যা গড়িয়েছে।
আজ দ্রুত বাড়ি ফিরে এসেছে রায়ান। এই কদিন যাবৎ তার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। পরপর কয়েকটা সার্জারি করতে হয়েছে, আবার রেগুলার নিয়ম করে রোগী দেখা, কলেজ করা, সব মিলিয়ে যেন ব্যস্ততার সমুদ্রে সে ডুবেছিল। আজ একটু মুক্ত হতেই বাড়ি ছুটে এসেছে পরিবারের সাথে সময় কাটাতে। এসেই আগে পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে ভাবনায় মত্ত হলো। এই কদিন কাজের চাপে যত না কষ্ট হয়েছে, তার থেকে বেশি মন অস্থির হয়েছিল একান্ত রমণীর জন্য। মেয়েটা তার সাথে সাথেই ছিল, তবুও মনে হয়েছে মেয়েটার উপস্থিতি তার পাশে নেই। মেয়েটা পুনরায় কেমন ইগনোর করতে শুরু করেছে তাকে, চুপচাপ কাজ করতে থাকে, তার সাথে কথাই বলে না বলতে গেলে। শুধু কিছু জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায়, কিন্তু কলেজে বন্ধুদের সাথে বা হাসপাতালে রোগীদের সাথেও স্বেচ্ছায় হেসে হেসে কথা বলেছে। তাহলে তাকে কেন ইগনোর করছে? তাছাড়া সেদিন বলল তার রুমে এসে যেন পড়ে, আবার বলল তার রুমে থাকতে, অথচ মেয়েটা তার কথা পাত্তাই দিল না। রাতে একটু নিয়ম করে কফি দিতে আসে, তাও কখন যে কফি রেখে রুম থেকে হাওয়া হয়ে যায় টেরও পাওয়া যায় না। মেয়েটার এত সাহসও রায়ানের সহ্য হচ্ছে না। এতদিন ব্যস্ত থাকায় মেয়েটার সাথে এ বিষয়ে কথা বলতে পারেনি। আজ সুযোগ এসেছে, তাই এটাও একটা কারণ আজ দ্রুত বাড়ি ফিরে আসার। ভাবনার মাঝেই গোসল করা শেষ করলো। সাথে করে নিয়ে আসা একটা ট্রাউজার আর একটা টি শার্ট শরীরে জড়িয়ে নিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। মাথা মোছা শেষ হতেই ভেজা তোয়ালেটা বেডের উপরে ছুঁড়ে ফেলে রুম থেকে বেরিয়ে অর্থের রুমের উদ্দেশ্যে অগ্রসর হলো। বোনের রুমের দরজা খোলা, তবুও নক করে গম্ভীর স্বরে বোনকে ডেকে উঠল। এই অর্থে রুমে আছিস? অর্থী আর নিশাত ক্ষণকাল পূর্বেই রুমে ফিরেছে ছাদ থেকে। দুজনেই ফ্রেশ হয়ে বসেছে। রায়ান বাড়ি এসেছে এটাও জানতো না। রায়ানের স্বর পেয়ে নিশাত ভ্রুকুটি করল। অর্থী ভাইয়ের ডাক শুনে দ্রুত বলে উঠল, হ্যাঁ ভাইয়া, ভেতরে আসো। রায়ান ভেতরে এসে টেবিলে বই সামনে নিয়ে বসে থাকা বউয়ের দিকে তাকিয়ে কড়া স্বরে নির্দেশ দিল, নিশাত এখনই বই খাতা নিয়ে আমার রুমে আসো। এমন স্বর শুনে নিশাত শঙ্কিত বদনে মুখ ভেঙচি দিল। পিছু ফিরে রায়ানের পানে তাকিয়েও দেখল না। নত মস্তিষ্কে শান্ত স্বরেই বলে উঠল, দেখছেন তো এখানে পড়ছি, অন্য কোথাও যাব না? মেয়েটাকে স্বাভাবিকভাবে তাকে পুনরায় ইগনোর করতে দেখে রেগে কটমট চোখে তাকালো। গমগমে স্বরে পুনরায় আওড়ালো, তোমার মতামত চাইনি, আসতে বলেছি, সো আসবে, অপেক্ষা করছি আমি। নিজের মতো আদেশ দিয়েই চলে গেল রায়ান। অর্থে বুঝল না তার ভাইয়া তার রুমে যাওয়ার জন্য এমন করে কেন বলল, কিন্তু সুর শুনে নিশ্চিত তার ভাই রেগে গেছে। তাই তখনও গাঁট হয়ে বসে থাকা ভাবির পানে তাকিয়ে বলল, ডাকছে যখন যাও না ভাবি, ভাইয়া অনেক রেগে গিয়েছে, এরপর না গেলে তোমাকে বকবে। নিশাত মনে মনে শখানে গালি ছুড়ল রায়ানের উদ্দেশ্যে। খাটাস লোক একটা, বোনের সামনে এসেই অর্ডার করলো। সে তো ওই রুমে পড়তে যায় না এই ঝাড়ি খাওয়ার ভয়ে, আর যাওয়ার পর যদি জোর করে রুমে রেখে দেয়। কিন্তু সে এখনও ওই রুমে থাকতে চায় না। তবে আজ উপায় না পেয়ে বই খাতা গুছিয়ে উঠে দাঁড়ালো। মনে মনে ভেবে রাখলো পড়া শেষ হতেই লোকটাকে ফাঁকি দিয়ে চলে আসবে, যেমনটা এতদিন কফি রাখার পর করেছে। রায়ানের রুমের সামনে দাঁড়িয়ে একটা জোরে নিঃশ্বাস নিয়ে নক না করেই ভেতরে প্রবেশ করলো। সামনে তাকাতেই দেখলো পড়ার টেবিলের দুই পাশে দুটো চেয়ার রেখে তার একটায় বসে আছে রায়ান। নিশাত এতক্ষণে খেয়াল করলো রায়ানের মাথার চুল ভেজা, মানে লোকটা এসেই আগে গোসল করেছে। মুখের পানে তাকিয়ে দেখলো তার একান্ত পুরুষকে এখন কতটা স্নিগ্ধ লাগছে। দেখলে মনেই হয় না এই লোকটা কিছুক্ষণ পূর্বেও তাকে ধমকে এসেছে। কারো আসার উপস্থিতি টের পেয়ে রায়ানও তাকালো। তখনই চোখে চোখ পড়ায় নিশাত নিজের চোখ সরিয়ে নিল। রায়ানের থেকে চোখ সরিয়ে বিছানার দিকে দিতেই দেখলো আজও একটা ভেজা তোয়ালে পড়ে আছে। নিশাতের মুগ্ধতা কেটে গিয়ে সেখানে বিরক্তির আভা দেখা গেল। ব্যস্ত পায়ে হেঁটে গিয়ে টেবিলের উপরে বই খাতা রেখে বিছানার দিকে এগিয়ে গেল। রেগে উচ্চারণ করলো, ধমকা ধমকি তো বেশ ভালোই পারেন, তা ভেজা তোয়ালে রেখে না দিয়ে একটু নেড়ে দিয়ে আসতে পারেন না? বউয়ের প্রশ্নে রায়ানের মাঝে কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না। ছোট ছোট নয়ন মেলে বউয়ের কাজ দর্শন করল। মুখের ভাব পরিবর্তন না করে শান্ত গম্ভীর কণ্ঠে জবাব দিল, পারলেও এখন করি না, যাতে বউ সব করে দিতে পারে। বউ শব্দটা শুনে নিশাতের মন খানিকটা দুলে উঠল।
তবে নিজেকে স্থির রাখলো না, জবাবও দিল না। তোয়ালেটা ব্যালকনিতে নেড়ে দিয়ে এসে টেবিলের সামনে রাখা খালি চেয়ারটাতে বসে পড়ল। বই মেলে পড়তে শুরু করলো। নিশাদকে পড়তে দেখে রায়ান বাধা দিয়ে শুধালো। আমাকে ইগনোর করার রিজনটা কি? প্রশ্ন বুঝতে পেরেও নিশাদ অবাক হওয়ার ভান করে তাকালো রায়ানের মুখ পানে। অবাক করা স্বরেই জিজ্ঞাসা করলো, আপনাকে আবার কখন ইগনোর করলাম আমি? এই মেয়ের ভাব দেখে রায়ানের মনে হলো আজ আবার একটা থাপ্পড় মারতে। বেয়াদব মেয়ে সর্বদা তাকে এড়িয়ে চলেছে, আর এখন জিজ্ঞাসা করছে সে কখন তাকে ইগনোর করেছে। বুঝলো এই মেয়ে উত্তর করবে না, তাই থমথমে কণ্ঠে বলল, ঠিক আছে, পড়ো এখন। জবাব পেয়ে নিশাদ কিঞ্চিত হেসে বইতে মনোনিবেশ করল। প্রায় 10টা মিনিট কেটে গেল নীরবতায়। বইয়ের পানে চোখ নিবিষ্ট থাকলেও নিশাদ বুঝতে সক্ষম দুটো আবেশিত চোখ তার পানেই তাকিয়ে আছে। নিশাদের মনে হচ্ছে লোকটার চোখের পলকও পড়ছে না। এতে একটু অস্বস্তিই হলো বটে নিশাদের। এইভাবে তাকিয়ে থাকলে কি আর পড়া যায়? নত মস্তিষ্কেই বিভ্রান্ত স্বরে বলল নিশাদ, আপনি এখান থেকে যান প্লিজ, আমি পড়তে পারছি না। নিজের কাজে সফল হতে পেরে নিশাতের আড়ালে আলতো ঠোঁট পাকালো রায়ান। মেয়েটা তাকে ইগনোর করে জ্বালিয়েছে, সে এখন মেয়েটাকে কাছে রেখে জ্বালাবে। লাগবে না তার কোনো উত্তর। পুনরায় মুখটাকে গম্ভীর করে একরোখা কণ্ঠে বলল, কোথাও যাব না আমি, এভাবেই পড়বে আজ। এটাই তোমার শাস্তি। কিসের শাস্তির কথা বলল লোকটা? আবার বলছে যাবে না এখান থেকে। রাগ হলো নিশাতের। চোখ পাকিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি করেছি আমি আর কিসের শাস্তি দিচ্ছেন? তুমি আমাকে এ কদিন এড়িয়ে চলেছ, তার শাস্তি এটা। পুনরায় এমন একরোখা স্বরের জবাব পেয়ে নিশাতের নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে হলো। রাগ আরও বাড়ল। খাটাস লোক, বুঝেছিস ইগনোর করেছি তো বুঝে চুপ থাক। তুইও তো এক সময় আমাকে ইগনোর করেছিস, তখন কি আমি তোর কাছে জানতে চেয়েছি কেন ইগনোর করেছিস আমাকে? মনে মনে কথাগুলো ভেবে দাঁত কিরমির করে জবাব দিল, সারাক্ষণ তো আপনার সাথে সাথেই লেগেছিলাম, তাহলে ইগনোরটা কখন করলাম আপনাকে? আর ভাব তো এমন করছেন যেন আপনি আমার সাথে সারাক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলেন আর আমি তা না শুনে চলে যাই। নিশাতের জবাব পেয়ে আর মুখের রিয়াকশন দেখে হাসি পেল। মনে মনে হাসলেও তা মুখ ফুটিয়ে তুলল না। মুখটাকে কঠোর রেখেই বলল, এত কিছু বুঝি না। আমার মনে হয়েছে তুমি আমাকে এড়িয়ে চলেছ এ কদিন, তাই আমি শাস্তি দিবই। কথা কম বলে এখন পড়া শুরু করো। নিশাতের মন চাইল রায়ানের চুলগুলো টেনে উঠিয়ে ফেলতে, নিজেও তেরচা কণ্ঠে আওড়ালো, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। বলে উঠে দাঁড়ালো। বই রেখেই এক পা বাড়াতে যাবে, তখনই রায়ান অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল। নিশাতের একটা হাতে টান মেরে নিজের কোলের উপর বসিয়ে দিয়ে নিশাতকে এক হাতে জড়িয়ে ধরল। নিশাতের রাগ বিরক্তি এক লহমায় পালিয়ে গেল। সেখানে এসে ভর করলো এক রাশ লজ্জা। লোকটা বলা নেই কওয়া নেই হঠাৎ করেই এমন করে কাছে টেনে নেয় কেন? লোকটা কি বুঝতে পারে না তার সামান্য স্পর্শ পেয়ে নরম মেয়েটার সত্তা কাবু হয়ে যায়, সে নিজেকে হারিয়ে ফেলে? রায়ান নিজের থুতনিটা নিশাতের কাঁধের উপরে রাখতেই নিশাতের পুরো বদন স্থির হয়ে গেল। জিভ দিয়ে অধর ভিজিয়ে কম্পনরত স্বরে বলল, ছাড়ুন আমাকে, আমি নিচে যাব। রায়ান ছাড়ল না। মেয়েটাকে আরেকটু কাছাকাছি আঁকড়ে নিয়ে স্বরটাকে শান্ত করে বলল, তোমার বোধহয় ওই সাধারণ শাস্তি পছন্দ হচ্ছিল না, তাই শাস্তির ধরন চেঞ্জ করলাম। এখন এভাবেই পড়বে তুমি, নয়তো শাস্তি চেঞ্জ হয়ে আরো কঠোর রূপ ধারণ করতে পারে। বি কেয়ারফুল চড়ুই পাখি। শান্ত সুরের এমন সাবধান বাণী শুনে নিশাত শুষ্ক ঢোক গিলল। লোকটা তার সাথে এমন করছে কেন? লোকটা কি তার অবস্থা বুঝতে পারছে না, নাকি বুঝছে বলেই এমন করছে? প্রশ্ন করল না, তবে পুনরায় একই স্বরে বলল, ছাড়ুন প্লিজ, আমার খিদে পেয়েছে, খেতে যাব আমি। নিষেধের কথা শেষ হতেই রায়ান নিজের একান্ত রমণীকে আরেকটু জড়িয়ে নিয়ে স্বরটাকে আরও শান্ত করে হাসকি স্বরে আওড়ালো, চাইলে আমাকে খেতে পারেন মিসেস। আই থিঙ্ক টেস্ট খারাপ হবে না। আই এম শিওর আপনার অনেক পছন্দ হবে। এমন নির্লজ্জ বাক্য শ্রবণ হতেই নিশাতের তনু মন জমে বরফ খণ্ডের মতো হয়ে গেল। কান দুটো গরম হয়ে উঠল। নিজেকে ছাড়ানোর চেষ্টাও যেন ভুলে বসল। আনমনে বলে উঠল, অসভ্য খাটাস। নিশাতের শরীর থেকে থেকে কেঁপে উঠল। তার রায়ান স্পষ্ট টের পেল। ঠোঁটের কোণে তার হাসি ফুটল। হয়তো নিশাত এখন স্বামীর এমন হাসি দেখলে আরও মূর্ছা যেত।
নিশাদকে আরেকটু লজ্জা দিতে একই স্বরে পুনরায় আওড়ালো রায়ান। একবার খেয়েই দেখো না পাখি, দেখবি একবার খেলে বারবার খেতে মন চাইবে। নিশাতের আর সহ্য হলো না। এমন বাক্য আর সম্বোধন দুটোই যেন তার রুহ পর্যন্ত কাঁপিয়ে তুলল। এবারে ছোটার জন্য তোড়জোড় শুরু করলো সে। স্বরে তেজ ঠেলে বলে উঠল, ছাড়ুন আমাকে, কি সব বলছেন আপনি? একটু লজ্জা নেই? সাদে কি আর খাটাস বলি? ছাড়ুন বলছি। রায়ান এবার দুই হাতে বউকে আঁকড়ে ধরে পরিধানকৃত পোশাকের উপর দিয়েই কোমরে আলতো চাপ প্রয়োগ করলো। এমন কাজে নিশাত পুনরায় চুপ করে গেল। বউকে শান্ত হতে দেখে রায়ান নিজের ভাব পরিবর্তন করে আবার সেই গাম্ভীর্য স্বরে বলল, বৃথা চেষ্টা করো না নিশাদ, বলেছি যখন শাস্তি তুমি পাবেই। সো চুপচাপ বই পড়ো, নয়তো এইভাবেই বসে থাকো। নিশাত অসহায় বোধ করল। লজ্জায় রাগে চোখ ঝাপসা হয়ে এলো। ধরা স্বরে বলল, আমি ওই চেয়ারে বসে পড়ছি, আপনি এখানেই থাকুন, তবু আমাকে ছেড়ে দিন প্লিজ। বইয়ের অনুরোধে মন গলল বোধহয় খাটাস ডাক্তারের, তবে সুযোগ হাতছাড়া করলো না। তখনও তার থুতনি বইয়ের কাঁধ স্পর্শ করে আছে। সেইভাবেই শান্ত স্বরে বলল। একটা শর্ত আছে। নিশাত উপায় না পেয়ে শুধালো, কি বলুন? এখন থেকে রোজ এই রুমে এসে পড়বে। নিশাত একটা স্বস্তির শ্বাস ফেলল। লোকটা তাকে এই রুমে থাকতে বলেনি, এটাই অনেক। যদিও এই রুমে বসে পড়া মানেই অকারণে লোকটার ধমক খাওয়া, তবুও নিশাত মেনে নিয়ে মাথা নেড়ে উঠে বসল। ঠিক আছে, এবার ছাড়ুন প্লিজ। রায়ান আর বউকে আটকে রাখলো না। নিজের হাত দুটো ছাড়িয়ে নিতেই নিশাত চটচল দিয়ে উঠে খালি চেয়ারটাতে বসে পড়ল। বই মেলে চোখটাতে সীমাবদ্ধ রাখলো, কিন্তু আদৌ কিছু পড়ল না কিনা তা বোধহয় শুধু সেই জানে। কিন্তু আদৌ কিছু পড়তে পারলো কিনা তা বোধহয় শুধু সেই জানে। রায়ানও সেখানেই বসে বইয়ের পানে নির্নিমেষ তাকিয়ে রইল, যতক্ষণ পর্যন্ত না নিচ থেকে তাদের ডিনার করার জন্য ডাক এলো। দীর্ঘ রজনী আরও দীর্ঘতর মনে হয়, যেন তা শেষই হতে চায় না। প্রতিটি রজনী এইভাবেই ব্যয়িত হচ্ছে। চোখে ঘুম নেই, মন যেন নিজের হয়েও তা অন্যত্র পড়ে আছে। নিজেকে বোঝানো আজকাল বড় মুশকিল হয়ে উঠেছে। টেবিলের উপরে কম্পনরত ফোনটার দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। ফোনের ওয়ালপেপারের উপরে জল জল করছে মায়াবতী কলিং। রিসিভ করা তো দূরে থাক, ফোনটাকেই স্পর্শ করে দেখল না। এই কাহিনীর পুনরাবৃত্তি প্রতিদিন চলছে। থেকে থেকে কয়েকবার ফোন বেজে বন্ধ হয়ে রইল, তাও ফোনে হাত লাগালো না। বুকের ভিতরেই কোথাও যেন ঝলসে উঠছে। নিজেকে আজকাল অপরাধী মনে হয় ওই নিষ্পাপ মেয়েটাকে এত কষ্টের সাগরে ডুবিয়ে মারার জন্য। তবে কি করার আছে তার? একবার মনে হয় ওই মেয়েটাকে বুকে জড়িয়ে নিক, আর একবার মনে হয় ওই মেয়েটাকে সে মেনে নিলে মেয়েটা তার পরিবার ছাড়া হবে। কারণ অর্থের পরিবার তাকে কখনোই মেনে নেবে না। হয়তো সর্বোচ্চ ভালো জব পেল কষ্ট করে, তাও কি ওই মেয়েটার যোগ্য সে কখনো হতে পারবে? নিজেদের আর্থিক অসচ্ছলতাকে আজ তার পথের কাঁটা মনে হলো। যদিও পারিবারিক অসচ্ছলতা নিয়ে লজ্জাবোধ করেনি কখনো, না তো নিজেকে ছোট মনে করেছে, কিন্তু আজকাল তা যেন ঘা স্বরূপ জেগে উঠেছে থেকে থেকে। ফোন থেকে চোখ সরিয়ে খোলা জানলা দিয়ে আসমানের বুকে ভেসে থাকা একখণ্ড ঝলমলে আলো প্রদানকারী জ্যোতিষ্কের পানে নিবিষ্ট করল। যদিও তার আলো প্রকৃতিকে আলোকিত করতে পারলেও নির্ভারের মনকে আলোকিত করতে ব্যর্থ। সেদিক পানে তাকিয়ে থেকে নিজের জাগতিক চিন্তায় মগ্ন হলো নির্ভার। তার গ্রামে নিশাতের থেকেও ছোট একটা ঘর আছে, আর সেই ঘর জুড়ে একটা মা আছে। চাচা চাচি অনেকে থাকলেও তাদের সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই বললেই চলে। আত্মীয় বলতে মামা মামি আর ওই বোনটাই আছে। তার মা গ্রামের প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা। তারও কিছুদিন পরে রিটায়ার্ড হতে চলেছে। নির্ভারের যখন 2 মাস বয়স তখনই তার বাবা গত হন। তার মা দেখতে সুশীলা, শিক্ষিতা হলেও দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করেননি ছেলের কথা চিন্তা করে। যতদিন শ্বশুর শাশুড়ি ছিল ততদিন তাদের নিয়েই থেকেছে। পরবর্তীতে তারাও ছেড়ে যাওয়ার পর তিনি একাই ছেলেকে মানুষ করেছে। খেয়ে পড়ে তাদের দিনকাল ভালোই গেছে। তবে তাদের এত টাকা নেই, আর না তো আছে বাবা রেখে যাওয়া বিশাল সম্পত্তি। তবুও তারা মা ছেলে নিজেদের খুশি মনে করে কাটিয়ে দিয়েছে এতগুলো দিন। নির্ভার ছোট থেকেই পড়ালেখায় ভালো ছিল। তার মাও শত কষ্টের মাঝে তার কোনো সম্পূর্ণ স্বপ্ন অপূর্ণ রাখেনি।
তাই তো এত ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর তার মা তাকে শহরে পাঠিয়ে দিয়েছিল। তবে নির্ভর শহরে পা রাখার পর থেকে আর মায়ের উপরেই নির্ভর করে থাকেনি। মাকে সাহায্য করতে না পারলেও নিজের চলা চলতে শুরু থেকেই টিউশনি করেছে। এইভাবে সে নিজের পড়াশোনার সমাপন ঘটিয়েছে। তবে এখন শুরু হয়েছে তার বড় যুদ্ধ। এই দেশে একটা চাকরি অর্জন করা মানে সোনার হরিণ হাতে পাওয়া, আর তার পিছেই অবিরাম ছুটে চলেছে নির্ভর। তবে আদৌ জানে না সে কতটুকু সাফল্য নিজের নামে করে নিতে পারবে। তবে এই সব কিছুর মাঝে ওই মায়াবী নিষ্পাপ মেয়েটাও তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। জানে না কখন কিভাবে, কিন্তু সেও মেয়েটাকে অকল্পনীয়ভাবে ভালোবেসে ফেলেছে। আজকাল মনে হয় ওই মেয়েটা তার হৃদয়ের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছে যে ওই মেয়েটা না থাকলে তার প্রাণ পাখিটাই আর থাকবে না। কিন্তু মেয়েটাকে একান্ত নিজের করে পাওয়ার যেন কোনো উপায়ই মিলছে না। মেলার কথা বুঝি মেয়েটা যে ঠিক ওই আসমানে ঝলসে ওঠা জ্যোতিষ্কের মতো, যার আলো পাওয়ার সৌভাগ্য হলেও তাকে একান্ত নিজের করে পাওয়ার সৌভাগ্য অদৃষ্টে থাকে না। মেয়েটা তার কাছে নীলকান্তমণি সমতুল্য, যাকে ভুল করেও পরিধান করার স্বপ্ন তার মতো নিম্নবিত্তের দেখা অপরাধ স্বরূপ। নিজের অযাচিত ভাবনার থেকে মুক্তি পেল না নির্ভর। চন্দ্রকিরণের পানে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো লালিত হয়ে উঠল, যা রুমে অন্য কেউ না থাকায় দেখতে পেল না। আর না তো ছেলেটা নিজে বুঝতে সক্ষম হলো। অনেকটা রাত পেরিয়ে যখন চোখ দুটো অধৈর্য হয়ে পড়ল, তখন আর টিকতে না পেরে টেবিলের উপরেই মাথাটা স্থান দিয়ে চোখ দুটোকে বিশ্রাম দিল। না হয়েও একান্ত আপন রমণীর কথা স্মরণ করতে করতেই গভীর নিদ্রায় তলিয়ে গেল। কাকডাকা ভরে খোলা জানালার প্রান্তে একটা পাখির গুঞ্জন শুনতেই নয়ন মেলে তাকালো ছেলেটা। নড়ে চড়ে বসার পর নিজের অবস্থান ঠাউর করতে সক্ষম হলো। সে যে চেয়ারে বসে টেবিলের উপরে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিল তা এতক্ষণেই বোধ হলো। নিজের কাণ্ডে নিজেই বিরক্ত হলো। চেয়ার ছেড়ে উঠে আগে ফ্রেশ হয়ে এলো। তার রুমমেটটা কিছুদিন হলো নেই। সে থাকলে হয়তো এইভাবে টেবিলেই নিদ্রা যেতে হতো না। ভাবনা স্থগিত রেখে এক কাপ চা বানিয়ে খেয়ে নিল। পুনরায় টেবিলে বসল, বই মেলে পড়তে শুরু করলো। কিছুদিন যাবৎ মেয়েটাকে ভেবে ভেবে পড়াই হচ্ছে না। মেয়েটাকে পাওয়ার চেষ্টা হিসাবে শেষ চেষ্টা তো তার পড়াশোনাটা বাধ্যতামূলক, তাও মন বসাতে ব্যর্থ হচ্ছে। মনকে কংক্রিটের মতো শক্ত করে পড়াশোনায় কনসেন্ট্রেট করলো। এক টানা প্রায় 4 ঘন্টা ধরে পড়ল। এর মাঝে একবার খোঁজ নিল না বুয়া এসেছে কিনা দুটো রেঁধে দেওয়ার জন্য। যেন তার খাওয়া দাওয়া কোনো কিছু নিয়েই কোনো চিন্তা নেই। তবে তার মনোযোগে বাধা সৃষ্টি করতে তাদের বিল্ডিংয়ে থাকা একটা জুনিয়র ছেলে এসে ডেকে উঠল, নির্ভর ভাইয়া শুনছেন? হঠাৎ ডাক শুনে ফিরে তাকালো নির্ভর। ছেলেটাকে ভেতরে আসতে বলে জিজ্ঞাসা করলো, ডাকছিস কেন? কিছু হয়েছে? ছেলেটাকে একটু চিন্তিত দেখালো, উদ্বিগ্ন হয়ে বলল, ভাইয়া নিচে একটা মেয়ে এসেছে, তোমাকে চাইছে। এবার নির্ভরকেও একটু উদ্বিগ্ন দেখালো। তার সাথে আবার কোনো মেয়ে দেখা করতে এলো। তার সাথে আবার কোন মেয়ে দেখা করতে আসলো? এত বছরে তো কেউ কখনো এলো না। তাহলে সময় ব্যয় না করে নিচের দিকে অগ্রসর হলো। নিচতলায় এসে গেটের কাছাকাছি আসতেই পা থমকে গেল। মন হলো বিচলিত। মেয়েটা এখনও গেটের বাইরে মাথা নত করে দাঁড়িয়ে আছে। তবুও তাকে চিনতে এতটুকু ভুল হলো না নির্ভরের। সে কি চোখে ভুল দেখছে, নাকি সারাক্ষণ মেয়েটাকে নিয়ে ভাবতে সর্বত্র কল্পনা করতে শুরু করেছে, নাকি মেয়েটা সত্যিই সশরীরে উপস্থিত হয়েছে তার সামনে? জবাব পেল না কোনোটারই। শুধু নিস্পৃহ কণ্ঠে বিড়বিড় করে উচ্চারণ করল, পাগলিটা এখানেও চলে এসেছে আমাকে পুরোপুরি পাগল করার জন্য। সকালের সূর্যের প্রখর আলোয় এক ছটাক এসে মেয়েটার মুখে পড়েছে। তবুও মেয়েটা স্থির দাঁড়িয়ে, যেন ওই আলো বা তাপ মেয়েটার শরীর স্পর্শ করতে ব্যর্থ হচ্ছে। এতে মেয়েটার কিছু না হলেও এসব চক্ষুগোচর হতেই নির্ভরের ক্রোধ জন্মালো। একটু ছায়াযুক্ত স্থানেও তো দাঁড়াতে পারে মেয়েটা। তার স্থির পদযুগলের গতি বাড়িয়ে গেট পেরিয়ে মেয়েটার সামনে এলো। মেয়েটা সম্পূর্ণ কায়াদৃশ্যমান হতেও আরও ক্রোধ বাড়ল। তবে তা মেয়েটার প্রতি নয়, বরং নিজের প্রতি। মেয়েটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালি জমেছে, শরীরটার ওজনটাও বোধহয় হ্রাস পেয়েছে।
আর এই সমস্ত কিছু ঘটেছে শুধুমাত্র তার জন্য। মেয়েটার এই দুর্দশা তার হৃদ গহীনে গিয়ে আঘাত করলো। কেন যেন মেয়েটার পানে তাকিয়ে মেয়েটাকে আর অবলোকন করার সাধ্য হলো না তার। নয়ন যুগল বন্ধ করে নিল। পুনরায় বন্ধ চোখের পাতা খুলে আশেপাশে তাকালো। কাউকেই দেখতে পেল না। গেটে এখন দারোয়ানটা নেই, কোথায় আছে কে জানে। সে আর 2 পা এগিয়ে নত মস্তিষ্কে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে কিছু বোঝার সুযোগ না দিয়ে তার একটা হাত নিজের হাতে রাজলায় নিয়ে গেট পেরিয়ে পুনরায় নিজের রুমের দিকে অগ্রসর হলো। অকস্মাৎ হাতে টান পড়ায় অর্থি একটু ভয়ই পেল। আঁখি উঁচিয়ে পছন্দের মানুষটাকে নিজের হাত আঁকড়ে ধরতে দেখে সেই ভয় যেন এক লহমায় দূরে পালালো। সেখানে এসে ভর করলো এক রাশ ভালো লাগা। ভালোবেসে না হোক, ছেলেটা তাকে ধরেছে তো, হয়তো একদিন ভালোবেসেও কাছে টেনে নেবে। কিন্তু ছেলেটা এত দ্রুত পা বাড়াচ্ছে যে তার পায়ে পা মেলাতে কষ্ট হলো। তবুও মুখ ফুটে তা উচ্চারণ করলো না। বিল্ডিংয়ের 2-1 মানুষ অবাক নেত্রে তাকিয়ে দেখলো নির্ভারের কাণ্ড। সবার চোখেই বিস্ময়। এই মিলে খুব একটা মেয়ে আসে না, যাও আসে সবাই আপনজনেরা, কিন্তু নির্ভারের জন্য তো আজ পর্যন্ত কাউকে আসতে দেখেনি। সেখানে আজ একটা মেয়েকে দেখে আশ্চর্য হওয়ারই কথা। তবে কেউ নির্ভারকে ডেকে প্রশ্ন করলো না। নির্ভার অর্থিকে নিয়ে 3টে সিঁড়ি পেরিয়ে নিজের রুমে এসে থামলো। ভেতরে প্রবেশ করে দরজাটা হালকা ভেরিয়ে দিয়ে মেয়েটার মুখ পানে আরেকবার নজর দিল। সে তো ভেবেছে এখানে এনে কয়েকটা ঝাড়ি মারবে, কিন্তু ওই মায়াবী মুখখানা অবলোকন করে রাগ তো দূরে পালালো। অর্থিও নেত্র তুলে তাকাতেই চোখে চোখে মিলন ঘটল। কেউ কারো থেকে চোখ সরালো না। নির্ভার তখনও অর্থির হাতখানা আঁকড়ে ধরা, বুঝতে পেরেই তা সরিয়ে নিল। নিজেকে বা ওই মেয়েকে আর আশকারা দিল না। নয়ন থেকে নয়ন হটিয়ে স্বরে রাগ মিশিয়ে শুধালো, তুমি আমার ঠিকানা কি করে ফেলে? নির্ভারকে নজর সরাতে দেখে অর্থেও নজর সরিয়ে নিজের হাতের পানে তাকালো, যেখানে নির্ভারের হাতের ছোঁয়া মিশে আছে। সে কণ্ঠে উৎফুল্লতা মিশিয়ে জবাব দিল, ভালোবাসা থাকলে এসব খুঁজে পাওয়া কোনো ব্যাপার না সিনিয়র। আপনি ভালোবাসেন না তো, তাই এসব বুঝবেন না। শান্ত স্বরের এমন তেরা জবাব পেয়ে নির্ভার কপাল কুঁচকে তাকালো। পুনরায় শুধালো, তা গেটের দারোয়ানকেও বুঝি ভালোবাসা দিয়ে বুঝিয়েছ? অর্থেও এবার মুখ উঁচিয়ে আলতো হাসি উপহার দিয়ে আওড়ালো, হ্যাঁ তো, তাকে মিষ্টি কণ্ঠে বলেছি নির্ভার আমার খুব কাছের একজন, আর তাকে বিশেষ কিছু দেওয়ার জন্য আছে। প্লিজ আপনি আমাকে আটকাবেন না। তাই আর কি দারোয়ান চাচা মেনে নিল। আচ্ছা, তা সেই বিশেষ বস্তু কি দেখাও দেখি। কথার পিঠে নির্ভারের প্রশ্ন পেতেই অর্থে কাল বিলম্ব না করে নিজের 2টো হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার থেকে বিশেষ আপনার কাছে আর কিছু নেই যা আপনাকে দিতে পারি। এই আমিটাকে গ্রহণ করে নিন না সিনিয়র। এই পর্যায়ে এসে অর্থের কণ্ঠনালী কেঁপে উঠল, চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। অনেক কষ্টে তা রোধ করলো অর্থে। ইস, এমন আবদার বুঝি ফিরিয়ে দেওয়ার সাধ্য আছে তার? নির্ভারের বুকে কেউ মনে হয় সুচালো অস্ত্র দিয়ে আঘাত আনলো। ইচ্ছে হলো মেয়েটাকে এখনই বক্ষপিঞ্জরে আগলে নিয়ে বলতে, আমি তোমাকে অনেক আগেই গ্রহণ করে নিয়েছি অর্থি, এটা সত্যি। তুমি আর তোমার পৃথিবীতে মানুষ না জানলেও আমার হৃদয় জানে। কিন্তু তা না করে মুখে কিঞ্চিত রাগের আভা ফুটিয়ে বলে উঠল, ভয় করছে না মেয়ে? একটা ছেলের জন্য তার মেসেজ চলে এসেছো, যদি কিছু খারাপ ঘটে যায়। যেখানে আপনি আছেন সেখানে ভয় কেন পাবো? আপনার প্রতি আমার বিশ্বাস আছে সিনিয়র। জানি না তো নিজে কিছু ভুল করবেন, না তো অন্যকে করতে দিবেন। তৎক্ষণাৎ অর্থির এমন ভরসাযোগ্য জবাব পেয়ে নির্ভর এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। পরক্ষণেই ভারী কি স্বরে বলল, এত বিশ্বাস ভালো না মেয়ে, আর আমি এত ভরসার যোগ্যও নই। এই কথার কোনো জবাব দিল না অর্থি, কেবল তাকিয়ে থাকলো মানুষটার পানে। নির্ভর একটা শ্বাস ফেলে বলল, নিশ্চয়ই আমাকে দেখতে এসেছিলে এখানে, দেখা শেষ, এখন যাও। যাওয়ার কথা শুনতেই অর্থে নির্ভরের সামনে থেকে সরে গাঁট হয়ে বিছানায় বসে পড়ল। বসে রুমটা ভালো করে অবলোকন করলো। রুমে 2টো বিছানা, হয়তো 2জন থাকে। 2টো টেবিলও আছে, তবে তার মধ্যে একটা জানালার পাশে স্থাপন করা। তা দিয়ে এখন বাইরের রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে।
হয়তো রাতের আকাশটাও খুব সুন্দরভাবে দৃশ্যমান হয়। অর্থিকে এমন গাঁট হয়ে বসে থাকতে দেখে নির্ভার ভ্রু কুঁচকে শুধালো, এইভাবে বসে আছো কেন? যাওয়ার ইচ্ছে নেই বুঝি? না, নেই। পুনরায় দুটো শব্দে জবাব দিল অর্থি। নির্ভারের ভ্রুদয় আরও সংকুচিত হয়ে এলো। একটু এগিয়ে অর্থের সামনে দাঁড়িয়ে কড়া স্বরে বলল, পাগলামি না করে দ্রুত যাও এখান থেকে। এত সময় থাকলে অনেকে অনেক কথা বলবে। বললে বলুন, তাতে আপনার কি? পুনরায় অর্থের একরোখা জবাব পেয়ে নির্ভার দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে শুধালো। বলো কি চাও? প্রশ্ন শ্রবণ হতেই অর্থের ঠোঁটের কোণে হাসি রেশ ফুটল। ছেলেটা তার কাছে হার মেনেছে দেখে খুশি হলো। হাসি মুখেই বলল, নিজ থেকে রোজ আমাকে ফোন করবেন, রাজি? যার ফোন আসলে ফোন পর্যন্ত ছুঁয়ে দেখে না, সেখানে তাকে নিজে থেকে ফোন করবে? তাহলে তো এই মেয়ে আরও পেয়ে বসবে। কিন্তু রাজি না হয়েও কোনো উপায় পেল না। চোখ অন্যদিকে ঘুরিয়ে থমথমে কণ্ঠে আওড়ালো, ঠিক আছে, তবে 2 মিনিটের জন্য। আমার যখন ইচ্ছে হবে তখন কল করব। রিসিভ না হলে আর দ্বিতীয়বার কল করতে পারবো না। অর্থে এতটুকুতেই খুশি। সে কত কাঠখড় পুড়িয়ে এখানে আসতে পেরেছে। নির্ভরের ইউনিভার্সিটির এক বন্ধুক থেকে অনেক কষ্টে এই ঠিকানাটা জোগাড় করেছে, যাতে এখানে এসে ছেলেটাকে দেখে তার অস্থির মন আর রাত জাগা চোখ দুটোকে শান্ত করতে পারে। সে তাতে সফলও হয়েছে, সাথে নির্ভর কথা বলতে রাজি হয়েছে। এ তো তার কাছে মেঘনা চাইতেও জল। অর্থে আর বসে রইল না। বিছানা ছেড়ে উঠে দরজা পেরিয়ে সামনে অগ্রসর হতে হতে বলল, আপাতত এতেই খুশি আমি সিনিয়র। একবার থেকে বারবার কল করার রাস্তাটা না হয় পরিবর্তনে আমি খুঁজে নিব। অর্থের বাক্য শুনে নির্ভর এক পেশে হাসল। সে ঠিকই বলে, মেয়েটা আসলেই পাগলি। অর্থিকে যেতে দেখে মুখখানা স্বাভাবিক করে টেবিলের ড্রয়ারে রাখা মানিব্যাগটা পকেটে পুরে অর্থের পিছে পিছে গেল। গেটের কাছাকাছি আসতেই দারোয়ানের সাথে দেখা হলো। নির্ভরকে দেখতে পেয়েই দারোয়ান বলল, মেয়েটা যে তাকে আধা সত্য আর আধা মিথ্যে বলেছে তা ঠিক বুঝল। নিজ মনে বিড়বিড় করে উঠল, আমাকে দিতে এসে নিজেই অনেক কিছু নিয়ে গেল, ধরিবাজ মেয়ে একটা। কিন্তু মাথা নেড়ে দারোয়ানকে হ্যাঁ বোঝালো। হেঁটে অর্থের পাশাপাশি দাঁড়িয়ে ছোট্ট করে জিজ্ঞাসা করলো, নিশ্চয়ই গাড়ি নিয়ে আসুনি? অর্থে পাশে ঘুরে নির্ভরকে একটু দেখে নিয়ে বলল। না। নির্ভর আর বাক্য ব্যয় করল না। একটা রিক্সা ডেকে থামিয়ে তাতে নিজে আগে উঠে পড়ল। তার সেই দিনের কথা ভালোই মনে আছে। মেয়েটা কিভাবে রিক্সায় চড়ে ভয় পাচ্ছিল। সে একটা হাত অর্থের পানে বাড়িয়ে দিয়ে ইতস্তত কণ্ঠে বলল, আসলে আমিও একটু ভার্সিটিতে যাব, তাই ভাবলাম তোমার সাথেই যাই। তোমার কোনো সমস্যা আছে? নির্ভরের কাছে একটু আশ্চর্য হলো অর্থে। নির্ভর তার সাথে যাবে ভাবেনি এটা সে। তবে খুশিতে মনটা বাকবাকম করে উঠল এই কাজে। ছেলেটা আবার জিজ্ঞাসা করছে তার কোনো সমস্যা আছে কিনা। যার সাথে একটু সময় কাটানোর জন্য তর পাচ্ছে মেয়েটা, তার একটু কাছে আসতে সমস্যা হওয়ার কথা বুঝি। অর্থে নির্ভরের বাড়ানো হাতের উপরে নিজের একটা হাত রেখে রিকশায় চড়ে বসল। দুজনেই নীরব বসে রইল। তবে একজন তার অনুভূতি আড়াল করতে ব্যস্ত, আর একজন হাসি মুখে শহরের ব্যস্ত মানুষের পদচারণা দেখতে। তবে সময়টা দুজনের জন্যই যেন এক মিষ্টি মধুর আর শান্তিময় আবহের হয়ে ধরা দিয়েছে। রৌদ্রময় দুপুর গড়িয়ে বিকেল ঠেকেছে। রোদের তেজ কমতে শুরু করে একটু শীতলতার ছোঁয়া সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ায় পয়তরা করছে প্রকৃতি। যদিও হাসপাতালের ভেতরে বসে এসব ঠাওয়ার করা সম্ভব নয় নিশাতের জন্য, তবে সে অনুভব করতে সক্ষম হচ্ছে। সে রায়ানের কেবিনে বসে আছে, আর রায়ান গিয়েছে তার রোগী দেখতে। এতে নিশাতের ভালোই হয়েছে। মানুষটা কাছে থাকলেই কেমন লজ্জা লজ্জা লাগছে। রাতের এমন নির্লজ্জ বলি আর শক্ত হাতের নরম ছোঁয়া যেন তার শরীরে এখনও লেগে আছে। ওই লোক এমন ভয়ঙ্কর কথা বলতে পারে তা বোধহয় কল্পনাও করেনি নিশাত। তবে এতক্ষণ একা একা বসে থাকতেও ভালো লাগছে না। তাই কি করবে বুঝতে না পেরে রুম থেকে বেরিয়ে এলো। হেঁটে উপরতলা থেকে নিচের তলায় শ্বশুর মশাইয়ের রুমের দিকে এগিয়ে গেল। দরজায় দাঁড়ানো কম্পিউটার নিশাতকে চিনতে পেরে বাধা দিল না। নিশাত এগিয়ে গিয়ে দরজার নক করে বলল, আসবো আব্বু? আরহান সাহেব নিজের কেবিনে বসে কাজ করছিলেন। বৌমার ডাক কর্ণগোচরে পৌঁছাতেই হাসি মুখে বললেন,
আমার আম্মুর ভেতর আসার জন্য কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। সে যখন খুশি এখানে তার আব্বুর কাছে আসতে পারে। শ্বশুরমশাইয়ের বাক্য শ্রবণ করে হাসতে হাসতে ভেতরে প্রবেশ করলো নিশাত। এগিয়ে এসে একটা চেয়ারে বসে বলল, পেশেন্ট হোক বা বাড়ির লোক, সবার জন্যই এক নিয়ম হওয়া উচিত আব্বু। তাই আমি যখন তখন আসলেও নক করেই আসবো। বিনিময়ে আরহান সাহেবও মিষ্টি হাসি উপহার দিল। বৌমার পানে তাকিয়ে পুনরায় বলল, দুপুরে খেয়েছিলে আম্মু? নিশাত মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই তিনি পুনরায় আবেগীয় স্বরে প্রশ্ন জুড়ে দিল, আমার ছেলেটা তোমার ঠিকঠাক খেয়াল রাখছে তো মা? ওর সাথে থাকতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? বাবার মতো আর একটা বাবা পেয়ে নিশাত এমনিতেই খুশি। তার উপর থেকে থেকে মানুষটার তার খোঁজ নেওয়ার খবর নেওয়াতে নিশাতের আরও ভালো লাগে। হাসি বদনে নতমস্তকে জবাব দিল, আমার কোনো অসুবিধা হচ্ছে না আব্বু। আপনার ছেলে আমার অনেক খেয়াল রাখেন। আরহান সাহেব ছেলে বৌমার খবর সর্বদাই রাখেন। তবুও মেয়েটার মুখ থেকে সরাসরি শুনে খুব খুশি হলো। মেয়েটা ভালো আছে বুঝতে পেরে মন শান্তি পেল। ভরসাস্বরূপ বলে উঠল, কখনো কোনো সমস্যা হলে আমাকে বলতে দ্বিধা করবে না কেমন? নিশাত পুনরায় মাথা নেড়ে সায় জানালো। আরহান সাহেব নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে নিতে বলল, তুমি এমন সময় এসেছো যে আমি চেয়েও তোমাকে সময় দিতে পারছি না আম্মু। আমাকে একটু বের হতে হবে, দুঃখিত আম্মু। শ্বশুরের দেখা দেখি নিশাতও উঠে দাঁড়ালো। ব্যতে ব্যস্ত হয়ে আওড়ালো, কোনো ব্যাপার না আব্বু, চলুন আমিও আপনার সাথে নিচে পর্যন্ত যাই। ওকে। বলে বাপ বেটি বেরিয়ে নিচের তলায় এলো। আরহান সাহেব নিশাতকে বিদায় জানিয়ে চলে গেল। নিশাত ঘুরে ঘুরে একটু আশপাশটা দেখল। তখনই নজরে পড়ল পিয়ার্সকে। সে আজও রিসেপশনের কাছে দাঁড়িয়ে আছে। নিশাত সেদিকে ধীর পায়ে এগিয়ে গেল। এই লোকটাকে শুধু হাসপাতালে এলেই একটু দেখা যায় বা কথা হয়, তাও রোজ হয় না। আপন লোকেদের সাথে যদি একটু দেখা বা কথাই না হয়, তাহলে একই হাসপাতালে কাজ করার কি মানে? নিশাত আরও একটা জিনিস ভেবে দেখল। শুরু থেকেই এই মানুষটার কাছাকাছি থাকলেই রায়ানের রিয়াকশন কেমন যেন পাল্টে যায়। দেখে মনে হয় লোকটা তার নিজের ভাইকেই হিংসা করছে। কিন্তু এর কারণ কি? এমন নয় যে এই ছেলেটার সাথে তার কোনো অন্যরকম সম্পর্ক কখনো ছিল বা এখন আছে। তাহলে নিশাত একটু হাসল। তার জানা মতে রায়ান তাকে কেবিনে না পেয়ে ঠিক খুলতে খুলতে এখানে এসে পড়বে। এই কয়দিনে এইটা ঠিক বুঝে নিয়েছে নিশাত। আর আজ যদিও পিয়াসের সাথে দেখে, একই রিয়াকশন দেখায়, তাহলে সে জিজ্ঞাসা করবে তার সমস্যাটা ঠিক কোথায়। এই ভেবে পায়ের জোর আরেকটু বাড়িয়ে পিয়ার্সের কাছাকাছি গিয়ে ডেকে উঠল, ভাইয়া কেমন আছেন? চেনা স্বরের ভাইয়া সম্বোধন শুনে রোজই বুকটা পড়ে ঝলসে ওঠে। বুকের ভিতরে গভীর দাগ ফেলে দেয়। যত এই মেয়ে বা এই সম্বোধন থেকে সে পালাতে চায়, ততই যেন তা বেশি করে আঁকড়ে ধরে তাকে। মুখে তা প্রকাশ করে না। নিশাতের পানে তাকিয়ে হাসি মুখে বলল, ভালো, তুমি কেমন আছো? ভালো ভাইয়া। নীরবতায় মুড়ে নিল দুজনকে। নীরব থাকলে কি করে সময় ব্যয় করবে, এই ভেবে নিশাত বলে উঠল, ভাইয়া কিছু মনে না করলে আমরা কফি খেতে পারি। এমন সুযোগ কেউ হয়তো হাতছাড়া করতে চাইবে না, কারণ নিজের পছন্দের মানুষটার সাথে সময় কাটাতে কে না চায়। কিন্তু আজ বোধহয় পিয়ার্সের মন দোটানায় পড়ল। তার ভাই নিশ্চয়ই রেগে যাবে যখন তাকে নিশাতের পাশে দেখবে। আবার না বলে মেয়েটাকেও কষ্ট দিতে ইচ্ছে হলো না। তাই নিশাতকে দাঁড়াতে বলে সে গিয়ে 2 কাপ কফি নিয়ে এসে একটা নিশাতকে ধরিয়ে দিল। পিয়ার্স কফিতে একটা চুমুক বসিয়ে জিজ্ঞাসা করল, তোমার বাবা কেমন আছে এখন? বাবার কথা স্মরণ করতেই নিশাতের মুখটা এইটুকু হয়ে গেল। রোজ রোজ কথা বললেও কতগুলো দিন হয়ে গেল চোখের দেখা দেখতে পায় না, ছুটিও পায় না যে বলে কয়ে একবার ঘুরে আসবে। নিশাত বিষণ্ণ স্বরেই বলল, আব্বু ভালো আছে, কিন্তু আমি তাকে ভীষণ মিস করি। বলেই মুখটা বাচ্চাদের মতো করে নিল। তা দেখে পিয়ার্সের হাসি পেল। এক চিলতে হাসলো, সান্ত্বনা দিয়ে বলল, এক সময় গিয়ে বাবাকে দেখে আসলেই পারো, নয়তো ভাইকে বলো তাদের নিয়ে আসতে, তাহলে আর মিস করতে হবে না তাদের। শেষ পন্থাটা বোধহয় নিশাতের ভালো লাগলো। খুশি মনে সায় জানালো। কফিতে চুমুক বসিয়ে আরও টুকটাক কথা চালালো।
নিশাতের ভাবনা অনুযায়ী তাকে না পেয়ে রায়ান খুঁজতে খুঁজতে ঠিকই নিচে এসে হাজির হলো। মেয়েটা থেকে থেকে তাকে না বলে উদাও হয়ে যায়। এটা তার কাছে বিরক্তিকর মনে হয়। এসে সম্মুখে নজর পড়তেই বউ আর ভাইকে একসাথে হেসে হেসে কফি পান করতে দেখে তার মাথাটা গরম হয়ে উঠল। শক্ত চাহনি নিক্ষেপ করলো তাদের পানে। নিশাতের এখানে আসায় রাগ মনে হলেও মনে মনে হতাশ শ্বাস ফেল। একই হাসপাতালে কাজ করলে দেখা হবে স্বাভাবিক, আর তার বোকা বউ নিশ্চয়ই কিছু বুঝতে পারে না। তাই তার ভাই কথা না বললেই বউ যে ডেকে ডেকে কথা বলবে এটাও শিওর। তাহলে কি করা উচিত তার? সে নিটোল পায়ে এগিয়ে গিয়ে পিয়াসের পিছনে দাঁড়িয়ে কিঞ্চিত গভীরতার সাথে বলে উঠল, আমার জন্য কফি নিয়ে আয় একটা, আমি কফি খাবো। ভাইয়ের ভয়েস শুনে তড়িৎ পিছু ফিরে তাকালো পিয়ার্স। ভাইকে আজ রেগে কিছু বলতে না দেখে একটু অবাকই হলো। হয়তো সেও বুঝলো তার ভাই অন্য উপায়ে তাদের আলাদা করতে চাইছে। তাই সেও বাক্য ব্যয় না করে আলতো হেসে কফি আনতে চলে গেল ভাইয়ের জন্য। মনের কোণে বেড়ে ওঠা কষ্টটা অন্তরালেই রয়ে গেল। পিয়ার্স যেতেই রায়ান আরেকটু এগিয়ে বইয়ের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে একই স্বরে শুধালো, এখানে এসে কফি খাচ্ছ কেন স্টুপিড? কেবিনে কি জায়গা কম পড়েছে? এই প্রশ্নের জবাব দিল না নিশাত। সে তো শুরু থেকে লজ্জা ভুলে রায়ানের মুখপানে তাকিয়ে তার ভাবগতি বোঝার চেষ্টা করছে। লোকটা মুখে ঝাড়ি বানেনি, এত অবাক হয়েছে বটে। কিন্তু লোকটার মুখের আদলে ক্রোধ স্পষ্ট। নিশাত আরেকটু নিশ্চিত হতেই কফিতে আরেকটা চুমুক বসিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কি রেগে আছেন? এমন প্রশ্ন যেন রায়ানের রাগ আরও এক ধাপ বাড়িয়ে দিল। চিবিয়ে চিবিয়ে বলে উঠল, রাগ করার মতো কাজ করে রাগ তো হবেই স্টুপিড। তা কেন রাগ করে আছেন? তৎক্ষণাৎ পুনরায় নিশাতের প্রশ্ন পেয়ে দাঁতে দাঁত পিষল রায়ান। জবাব দেবে তার পূর্বেই পিয়ার্স একটা কফি এনে রায়ানের সম্মুখে বাড়িয়ে ধরল। রায়ান তা হাত বাড়িয়ে নিতেই পিয়ার্স বলে উঠল, আমার কাজ আছে, যাচ্ছি আমি। তোরা দুজন কফি শেষ কর। নিশাত বা রায়ান কেউ বাধা দিল না। নিশাতের ততক্ষণে কফি পান করা শেষ। সে হাতের কাপটা ফেলে দিয়ে দাঁড়িয়ে রইল। রায়ান বউয়ের পানে তেরছা দৃষ্টি ফেলে কফিতে চুমুক বসালো। তখনই তার ফোনটা বেজে উঠল। কফির কাপটা এক হাতে ধরে রেখে অন্য হাতের সাহায্যে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করলো। ফোনে কথা বলতেই রায়ানকে ব্যস্ত হতে দেখা গেল। সে ফোন কেটে পকেটে পুরে রেখে কফির কাপটা নিশাতের হাতে ধরিয়ে দিতে দিতে বলল, আমার ইমার্জেন্সি আছে, এখনই বের হতে হবে। তুমি ড্রাইভারের সাথে বাড়ি ফিরে যাও, আর সাবধানে যেও, আসছি আমি। বলেই ব্যস্ততা দেখিয়ে রায়ান হাসপাতাল ছেড়ে বেরিয়ে এলো। কফির কাপটা এখনও পূর্ণ দেখে নিশাত না ফেলে একটা চুমুক বসালো তাকে। এতেই নিশাতের নাক মুখ কুঁচকে এলো। লোকটার কি সবসময়ই এমন তেতো কফি খেতে হয়? নিশাত মুখ বিকৃত করে হাতের কাপটা ডাস্টবিনে ফেলে দিয়ে ধীর স্থির পায়ে রায়ানের কেবিনের দিকে এগিয়ে গেল। সন্ধে পেরিয়ে ধরণীতে রাত নেমেছে বহুক্ষণ পূর্বেই। সময় এখন হয়তো 10টা পেরিয়েছে, কিন্তু রাতের আকাশে তাকালে মনে হবে এখন গভীর রাত। কারণ চন্দ্রকিরণকে গ্রাস করে নিতে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে অনেক আগেই। মেঘ এখান থেকে সেখানে ভেসে বেড়াচ্ছে। হয়তো যে কোনো সময় অঝোর ধারায় বাড়িধারা এসে ভিজিয়ে দিয়ে যাবে ভূখণ্ডকে। রায়ান নিজের কাজ শেষ করে মাত্রই ফিরল হাসপাতালে। এখানে কিছু কাজ সমাপন করে বাড়ির দিকে রওনা হবে। আগে নিজের কাজগুলো শেষ করে তারপরে নিজের কেবিনের দিকে অগ্রসর হলো। দরজার সামনে তার পুরনো অ্যাসিস্ট্যান্ট মাহিরুল চাচাকে দেখে একটু অবাক হলো। এত রাত পর্যন্ত তিনি থাকেন না, তাহলে আজ কেন আছে? আবার বসে বসে ঝিমুচ্ছে। রায়ান সামনে দাঁড়িয়ে আসতে করে ডেকে উঠল, চাচা উঠেন। মাহিরুল সাহেব চোখ মেলে তাকাতেই রায়ান পুনরায় বলল, এখানে বসে আছেন কেন? বাড়ি ফিরে যান, আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি হতে পারে। মাহিরুল সাহেব ঘুমিয়ে পড়েছিল বুঝতে পেরে একটু লজ্জিত বোধ করল। উঠে দাঁড়িয়ে ইতস্তত কণ্ঠে আওড়ালো, ইটস ওকে চাচা, এখন দ্রুত চলে যান। বলেই রায়ান মানুষটাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কেবিনে ঢুকে পড়ল। মাহিরুল সাহেব এখানে থাকার কারণটাই বলতে পারলেন না, কারণ স্বচক্ষে দেখে নেবে ভেবে মাহিরুল সাহেবও নিজের গন্তব্যের দিকে ছুটল। দরজা পেরিয়ে এক পা আগাতেই দুটো পা থমকে গেল রায়ানের। চক্ষুর সম্মুখে ভেসে উঠল এক ঘুমকুমারীর ছবি।
ছবি নয়, বাস্তবিকই সে দেখতে পাচ্ছে তার একান্ত রমণীর ঘুমন্ত কায়া, যা তার একমাত্র দুর্বলতা। মেয়েটার এই ঘুমন্ত মুখখানা দেখলেই যে সে আর নিজের মধ্যে থাকে না, যেন জাগতিক সব কিছু থেকে নিজেকে হারিয়ে ফেলে। আজও ওই মুখখানি দেখে মুগ্ধতা এসে ধরা দিল তার চোখের তারায়। তবে মুগ্ধতার পাশাপাশি এক রাস চিন্তা এসেও ধরা দিল। মেয়েটার তো বাড়িতে যাওয়ার কথা ছিল, তাহলে না গিয়ে এখানে সোফায় ঘুমাচ্ছে কেন? আকাশের যা অবস্থা, তাতে সে এখানে না এলে তো এই মেয়ের আজ রাতটা হয়তো একাকী এখানেই পার করে দিতে হতো। তবে মুগ্ধতার রেশ এতই বেশি যে এই ভুলের জন্য নিশাদকে আর বকতে ইচ্ছে হলো না। সামনে অগ্রসর হয়ে নিজের পরিহিত অ্যাপ্রনটি খুলে টেবিলের উপরে রেখে দিয়ে সেখান থেকে হেঁটে নিশাতের সামনে এসে দাঁড়ালো। পরক্ষণেই এক হাঁটু ভাঁজ করে বসে পড়ল নিচে। কাছ থেকে তাকালো একান্ত রমণীর পানে। মেয়েটা এখনও হিজাব পেঁচিয়ে আছে। এইভাবে থাকতে কষ্ট হচ্ছে না বুঝি? নাকের ডগায় ঘামের আস্তরণ জমেছে। রায়ান বুঝে পারে না এই মেয়েটা এসি বা ফ্যানের নিচে থাকলেও নাকের ডগা বা থন্নিতে এত ঘাম জমে কেন। নিজের পা হাতটা এগিয়ে বৃদ্ধা আঙুলের সাহায্যে আলতো স্পর্শে নাকের ডগার ঘামটুকু মুছে দিল। কিছু পল ওইভাবে তাকিয়ে রইল। দূর আকাশের অবস্থার কথা স্মরণ করে আর এখানে থাকতে চাইল না। যদিও তার মন হয়তো চাচ্ছিল এখানে বসে ওই ঘুমন্ত মুখখানা দেখেই কাটিয়ে দিক রজনী, কিন্তু বাড়িতেও ফিরতে হবে। মেয়েটা নিশ্চয়ই খায়ওনি কিছু, তার তো আবার থেকে থেকে ক্ষুধা পায়। ভেবেই উঠে দাঁড়ালো রায়ান। নিশাতের ব্যাগ আর ফোনটা একপাশে ফেলে রাখা। ফোনটা নিজের পকেটে রেখে ব্যাগটা নিজের কাঁধে ঝুলিয়ে নিল। পুনরায় নিশাতের কাছে এগিয়ে ঘুমন্ত মেয়েটাকে কোলে তুলে নিল। হয়তো মেয়েটার ওই সুন্দর ঘুমটাকে ভেঙে দিয়ে তাকে বিরক্ত করতে চায়নি, তাই এই পথ অবলম্বন করেছে। হাসপাতালে তখনও আলো জ্বলছে। বিভিন্ন নার্স ডাক্তাররা কাজে লিপ্ত আছে। কেবিন থেকে বেরিয়ে লিফটে চড়ে সবার নজর এড়িয়ে আসতে পারলেও নিচে ফ্লোরে এসে আর কারো চোখকে ফাঁকে দিতে পারল না। তবে এতে রায়ানের আদৌ কোনো ভাবান্তর হয়েছে বলেই মনে হলো না। সে লম্বা লম্বা পায়ের কদম ফেলে সামনের দিকে অগ্রসর হয়ে গেল, কিন্তু রেখে গেল কিছু বিস্ময় দৃষ্টি নিয়ে তাদের পানে তাকিয়ে থাকা কর্মরত ব্যক্তিদের, যারা এখন তাদের কাজ বাদ দিয়ে তাদের রাগী ডাক্তারের কর্মকাণ্ড দেখতে ব্যস্ত। আর হয়তো হিসেব কষতে ব্যস্ত যে তাদের দেখা দৃশ্য আদৌ সত্যি নাকি তাদের চোখের ভুল। হাসপাতালের মেইন ডোর পেরিয়ে গাড়ির দিকে আগাতে যাবে, তখনই পিটপিট করে চোখ মেলে তাকালো নিশাত। হঠাৎ ঘুম ভেঙে চোখের সামনে রায়ানকে দেখতে পেয়ে বোঝার চেষ্টা করলো সে এখন কোথায়। আশেপাশে কেমন অন্ধকার ভাব, মনে হচ্ছে আকাশের নিচে তাদের অবস্থান। নিশাতের মনে পড়ল রায়ান বাড়িতে যেতে বললেও পরে শুনেছে বাড়ির ড্রাইভারকে তার শ্বশুরমশাই নিয়ে গেছে। সে রায়ানকে বা তার শ্বশুরমশাইকে ফোন দিয়ে হয়তো এই কথা বলতো, কিন্তু ক্লান্ত শরীরে কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। অনেক রাত হয়ে গেছে বুঝি, না হলে এত অন্ধকার কেন দেখাচ্ছে? সে ঘুম জড়ানো স্বরে জিজ্ঞাসা করলো, আপনি কখন এসছেন? এমন স্বর শুনে রায়ানের পদচারণ আবার স্থির হলো। বুকের ভেতর যেন তীব্রভাবে কম্পন সৃষ্টি হলো। সে একটা শুষ্ক ঢোক গিলে নিশাতের পানে একবার তাকিয়ে শান্ত স্বরে জবাব দিল, কিছু মুহূর্ত পূর্বেই এসেছি। বলে আবার হাঁটতে শুরু করলো। হাঁটার তাড়নায় এতক্ষণ না বুঝলেও ঘুমের রেশ একটু কাটায় বুঝতে সক্ষম হলো যে সে শূন্যে ভেসে আছে। ভালো করে লক্ষ্য করার পর নিজের অবস্থান বুঝতে পেরে ঘুম এক দৌড়ে পালালো। লজ্জারা ঘিরে ধরল। মানুষটা কি সবার সামনে তাকে এইভাবে নিয়ে এসেছে? ছি, কি লজ্জার! নিশাত উচ্চ আওয়াজে বলে উঠল, এই নামান আমাকে। আপনি কি সবার সামনে আমাকে কোলে করে নিয়ে এসছেন? লজ্জা করলো না আপনার? রায়ান না তো জবাব দিল আর না তো নিশাতকে নামালো। গাড়ির কাছাকাছি এসে শুধু দুটো শব্দের নির্দেশ দিল, দরজা খোলো। গাড়ি দেখে বুঝলো তার করণীয় কি। হাত বাড়িয়ে দরজা খুলে দিতেই রায়ান নিচু হয়ে নিশাতকে বসিয়ে দিল সিটে। তারপর দরজা বন্ধ করে দিয়ে অন্য পাশ দিয়ে ঘুরে এসে নিজের আসনে বসে পড়ল। রায়ান নিশাতের কাছাকাছি এগিয়ে এসে কোনো বাক্য ব্যয় না করে আগে নিশাতের হিজাব খুলে দিল। এত দ্রুত করলো যে নিশাত শব্দ উচ্চারণ করারও সময় পেল না যেন। নিশাতকে আরও অবাক করে দিয়ে নিজেই আরেকটু ঝুঁকে নিশাতের সিট বেল্ট বেঁধে দিল। নিশাত নিজেও রায়ানকে এত কাছাকাছি দেখে ঢোক গিলল, তবে কোনো কাজে আর বাধা প্রদান করলো না। করলেও লোকটা নিশ্চয়ই শুনবে না, তাহলে বলে কি লাভ?
তার শুধু মাথায় একটা জিনিসই ঘুরছে, যে লোকটা তাকে কোলে করে সবার সামনে দিয়ে নিয়ে এসেছে। এটা আদৌ এই লোকে তারা সম্ভব? যদিও বাড়িতে বসে একদিন কোলে করে কিচেনে অব্দি এনেছিল, কিন্তু সেদিন তো অর্থি ছাড়া আর কেউ দেখেনি। কিন্তু আজ নিশাতের ভাবনার মাঝেই রায়ান নিজের কাজ শেষ করে নিজের সিটে ভালো করে বসে গাড়ি স্টার্ট দিল। বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক, তাই দ্রুতই বাড়ি পৌঁছাতে চাইল সে। মন্থর গতিতে এগিয়ে চলছে গাড়িটা। শুরুতে সাই সাই বেগে ছুটে চললেও এখন তার ধীর গতিতে রূপ নিয়েছে। যে চিন্তায় ছিল রায়ান তাই ঘটেছে। পথিমধ্যে আসতেই বর্ষণের দেখা মিলেছে। ধরা যেমন এতদিন উত্তপ্ত হয়েছিল, তেমন আজ এই বাড়িধারা শীতল করার প্রয়াস করে যাচ্ছে। অন্ধকার রাত, নিয়নবাতির আলোগুলো বন্ধ থাকায় শুধুমাত্র গাড়ির হেডলাইটের আলোয় পথ চলতে হচ্ছে। গাড়ির ভেতরে চলছে পিনপতন নীরবতা, সেখানেও আবছা আলো বিদ্যমান। হেডলাইটের আলো বরাবর তাকিয়ে নিশাত বৃষ্টির তীব্রতা বোঝার চেষ্টা করছে। আধার রাতে দেখে বুঝতে সক্ষম না হলেও শব্দের জোরে তার তীব্রতা ঠিক অনুধাবন করতে পারছে। ঘুম এখন আর এক ছটাকও অবশিষ্ট নেই তার কাছে। বৃষ্টি পছন্দ নয় এমন মানুষ বোধহয় কমই, তার ভীষণ পছন্দের। গ্রামে বসে তো কতবার বৃষ্টিতে ভিজেছে তার ঠিক নেই। এতক্ষণে বাবা বারণ করলেও কখনো শোনেনি। এতদিন পর বৃষ্টি দেখে মনে স্পৃহা তৈরি হলো বৃষ্টিতে ভেজার। ইস, বাড়িতে থাকলে এখন অর্থি আপুকে নিয়ে ভিজতে পারত। এই লোক নিশ্চয়ই তাকে ভিজতে দেবে না ভেবেই মনটা একটু খারাপ হয়ে এলো। কোনো শব্দ ব্যয় না করে বাইরের দিকেই তাকিয়ে রইল অপলক। সময় পেরোতেই বাড়ির প্রান্তে এসে থামলো রায়ানের গাড়িটা। গাড়ি থামতে দেখে নিশাত লোভ সম্বরণ করতে না পেরে সিটবেল্ট খুলেই তড়ি ঘড়ি করে নেমে পড়ল। রায়ান তখন কিছু খুঁজতে ব্যস্ত। জিনিসখানা হাতের নাগালে পেতেই তার নিশাতের সিটের সামনে এগিয়ে ধরে বলে উঠল, এই ছাতা নিয়ে যাও, নয়তো ভিজে যাবে। আমি গাড়ি পার্ক। এই পর্যন্ত এসেই থেমে যেতে হলো। মুখ উঁচিয়ে নিশাতকে তার জায়গায় বসা না পেয়ে ভ্রুদয়ের মাঝে ভাঁজের সৃষ্টি হলো। গাড়ি থেকে নেমে ছাতাটা মাথার উপরে মেলে ধরে বাইরে দাঁড়ালো। সম্মুখে চোখ পড়তেই দেখল নিশাত দুই হাত মেলে বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। তাদের বাগানের রাস্তার পাশে আলোগুলো এখন টিম টিম করে জ্বলছে। সেই আলোতে নিশাতকে স্পষ্টই দেখা যাচ্ছে। রায়ানের নয়নযুগল ছোট হয়ে এলো, চোখে মুখে ক্রোধের আভা ফুটে উঠল। মেয়েটা তাকে না বলেই কোন ফাঁকে নেমে পড়ল। বৃষ্টিতে ভিজে এই মেয়ের কিছু হলে সে দেখে নেবে, স্টুপিড একটা। রায়ান রাগ নিয়ে দ্রুত পায়ে হেঁটে নিশাতের পিছু দাঁড়িয়ে মাথার উপরে ছাতা এগিয়ে ধরল। প্রবল বর্ষণের কারণে মেয়েটা ইতিমধ্যেই ভিজে চুপচুপ হয়ে গেছে। নিশাত জানে তার এই কাজে রায়ান তাকে বকবে, বকা খাবে, তবুও নিজের ইচ্ছে পূরণ করার পর এই সিদ্ধান্ত নিয়েই সে গাড়ি থেকে নেমে বৃষ্টির পানিতে নিজের অঙ্গ শীতল করতে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ মাথার উপরে বৃষ্টির ছাট অনুভব করতে না পেরে সেইভাবেই দুই হাত মেলে দাঁড়ানো অবস্থায় পিছু না ঘুরে শুধু মাথাটা পিছনে হেলিয়ে উঁচু করে তাকালো। চোখের সামনে আর দুটো ক্রোধান্বিত চোখের দেখা মিলতেই ত্রাস জন্মালো মনে। মনে মনে ধমক খাওয়ার জন্য তৈরি হয়ে নিল, কিন্তু তার ভাবনা অনুযায়ী কিছু ঘটতে দেখা গেল না। রায়ান ভেবেছিল মেয়েটাকে আজ ইচ্ছে মতো ধমকাবে, কিন্তু বউয়ের সিক্ত স্নিগ্ধ মুখখানা অবলোকন করার পর সব রাগ যেন বৃষ্টির পানির সাথে মিলিয়ে গেল। সেইখানে পুনরায় মুগ্ধতার দেখা মিলল। সে বউয়ের পানে মুগ্ধ দৃষ্টি দিল। মেয়েটার পুরো বদনই সিক্ত হয়ে আছে। সিক্ত কেশবে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। দুই একটা সিক্ত চুল কপাল জুড়ে এলোমেলো হয়ে পড়ে আছে। কিছু মুহূর্ত ছাতার নিচে অবস্থান করার ফলে মুখ জুড়ে বিন্দু বিন্দু পানি জমে আছে। বউয়ের এমন মোহনীয় রূপ দেখে রায়ানের হৃদয় ছলকে উঠল। তার চোখের তারায় উন্মাদনারা দেখা মিলল। শঙ্কিত বদনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে এক ঝটকায় ঘুরিয়ে নিয়ে নিজের সম্মুখে দাঁড় করালো। এক হাতে বউয়ের পৃষ্ঠদেশ আঁকড়ে খানিকটা নিকটে টেনে নিল। পুনরায় অন্তর্ভেদে দৃষ্টি দিল একান্ত রমণীর পানে। রায়ানের এমন কাজে আর এমন দৃষ্টি দেখে নিশাতের ভয়ও বহু ক্রোধ দূরে পালালো। নিজেও একান্ত পুরুষটার পানে তাকিয়ে থাকলেও মোহময় দৃষ্টিতে। এতক্ষণ বৃষ্টিতে ভিজে শীতলতা অনুভব না করলেও স্বামীকে এমন বৃষ্টি স্নাত রাতে এত নিকটে পেয়ে শীতলতা যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। ছোট গায়ে জুড়ে শীতল স্রোত বইল। দেহখানা কেঁপে কেঁপে উঠল, সেই সাথে কাঁপল ওষ্ঠদয়।
তা অবলোকন করে রায়ানের পুরুষ মন যেন নিয়ন্ত্রণ হারা হলো। জিভ দিয়ে নিজের অধর দয় ভিজিয়ে নিল। নেশাগ্রস্ত চাহনি নিক্ষেপ করে শান্ত অথচ জোরালো স্বরে আওড়ালো, আমাকে জ্বালাতে এসেছো? কিন্তু আমাকে জ্বালাতে আসলে যে আপনাকে দ্বিগুণ জ্বলতে হবে, তার জন্য তৈরি তো আপনি। জবাব দেওয়ার মতো শব্দ বোধ হয় নিশাতের ভাণ্ডার থেকে ফুরিয়ে গেছে। স্বামীর চোখের উন্মাদনা দেখে নিজেকেও হারালো মেয়েটা। চোখের ভাষা বুঝতে পেরে না তো নিজেকে আর না তো স্বামীরূপী মানুষটাকে আটকাতে চাইল। নীরব সম্মতি প্রদান করে নিজের আঁখি দুটো মুদে নিল। বউয়ের সম্মতি বুঝতে পেরে রায়ানও নিকটে এগিয়ে এলো। তাদের এই নিকটতা বোধহয় কারো পছন্দ হলো না। তাই তো বাতাস্বরূপী তখনই দূর থেকে একটা বাক্য ভেসে এলো, ভাইয়া, বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছো কেন? দ্রুত ভেতরে আসো। ছোট ভাইয়ের কণ্ঠ পেয়ে বিরক্তি আকারে ধরল রায়ানকে। বাক্য শ্রবণ হলেও নিশাত তখনও আঁখি বুঝে দাঁড়িয়ে রইল স্বামীর নিকটস্থ হয়ে। বইয়ের অনুভূতি বুঝতে পেরে আর নিজের অনুভূতির কাছে হার মেনে সেইভাবেই তাকিয়ে থেকে উচ্চ আওয়াজে তুলে বলল, নিজের রুমে ফিরে যায় আয়ান, আই নিড প্রাইভেসি। রুমের ব্যালকনিতে দাঁড়ানো আয়ানের চোখে বিস্ময় ভর করল। সে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিল। তখনই সামনে চোখ পড়তে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। ভালো করে দেখার পর সামান্য দেখতেই বুঝতে পেরেছিল ওটা তার ভাই। তাই সে ডেকে উঠেছিল। দূর থেকে দেখায় আর ছাতার আড়ালে ভাবিকে ভাইয়ের সামনে না দেখলেও এখন ভাইয়ের কথা শুনে ঠিক বুঝলো ভাবিও ওখানে উপস্থিত। ভাইয়ের আদেশ মানতে তাদের একা ছেড়ে রুমে যেতে নিল। কি মনে করে পুনরায় দাঁড়িয়ে পড়ে মুচকে হেসে উপর থেকে ডেকে বলল, প্রাইভেসির প্রয়োজন হলে রুমে যাও না ভাইয়া। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আবার কিসের প্রাইভেসি? এত কথা বোধহয় রায়ানের পছন্দ হলো না, তাই ধমকে উঠল। রুমে যেতে বলেছি বেয়াদব। ভাইয়ের ধমক খেয়ে আলতো হেসে চলে গেল আয়ান। ভাই চলে গেছে বুঝতে পেরে রায়ান আর এক মুহূর্ত সময়ও ব্যয় করল না। অস্থির চিত্তে সম্মুখে দাঁড়ানো একান্ত রমণীর অধর যুগল আঁকড়ে ধরল। প্রথমবার স্বামীর থেকে পাওয়া এত গাঢ় স্পর্শ পেয়ে শিহরণে দুই হাতে স্বামীর বুকের কাছটা পোশাকটা আঁকড়ে ধরল। রায়ান তার অন্য হাতে ধরে রাখা ছাতাটা ফেলে দিয়ে তার স্থান দিল নিশাতের সিক্ত চুলের মাঝে। চুম্বনত অবস্থায় নিশাতকে কিঞ্চিত উঁচু করে পিছু ফিরে অগ্রসর হয়ে গাড়ি পর্যন্ত এসে দাঁড়ালো। নিশাতকে আর একটু উঁচিয়ে ধরে গাড়ির ডিকির উপরে বসিয়ে দিল। হস্তদ্বয়ের চাপ বাড়িয়ে নিজস্ব রমণীকে আরও খানিকটা নিকটস্থ নিয়ে এলো। প্রথমবার এত কাছে পেয়ে রায়ান যেন অশান্ত হয়ে উঠল। খুব করে একান্ত রমণীতে ডুব দিল। এমন অশান্ত মানুষটাকে সামলাতে কষ্ট হলো ছোট মেয়েটার। তবুও স্বামীকে বাধা দিল না। হাতের অবস্থান পরিবর্তন করে স্বামীর গলায় তার স্থান দিয়ে স্বামীকে আশকারা দিল। এতে যেন রায়ান আরও পেয়ে বসল। বর্ষণধারা এসে এক জোড়া উন্মাদ প্রেমিক যুগলকে সিক্ত করে দিয়ে শীতলতার চাদরে মুড়িয়ে দিল। এই বর্ষণ, এই আঁধার আর নির্জনতা সব ভুলে দুজনাতে মত্ত হয়ে পড়ে রইল সেখানে। জগতিক কোনো কিছুই যেন তাদের মাঝে বাধা সৃষ্টি করতে সক্ষম হলো না। লাজুক বদনে বিছানায় শুয়ে আছে নিশাত। শরীর এখনও কিছুটা সিক্ত হয়ে আছে। মাথার চুলগুলো কোনো রকমে পুছে বালিশ জড়িয়ে ছড়িয়ে দিয়েছে। মুখখানা লালিত হয়ে আছে। এত লজ্জা বোধহয় জীবনে আর পায়নি নিশাত। ইস, এত লজ্জা এখন সে কোথায় লুকাবে? নিজের দুই হাতের আঁচলায় নিজের মুখখানা ঢেকে নিল। ভাবির এমন কার্যে অর্থী চোখ বড় বড় করে তাকালো। বোঝার চেষ্টা করলো তার ভাবির কি হয়েছে। রুমে আসার পর থেকেই কেমন অদ্ভুত ব্যবহার করছে। অর্থী এগিয়ে বিছানায় ভাবির পাশে বসে পড়ল। নিজের কৌতূহল দমন করতে না পেরে ভাবির গায়ে হাতের সাহায্যে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলো, ওই ভাবি, তোমার কি হয়েছে বলো তো? এভাবে হাত দিয়ে মুখ ঢেকেছো কেন? আর নিচে খেতে যাবে না? ননদের গলার স্বর পেয়ে নিশাত যেন আরও লজ্জা পেল। মনে হচ্ছে তার দিকে তাকাতেই সে সব বুঝে যাবে। তাই মুখ থেকে হাত সরালেও অর্থির পানে ফিরে তাকালো না। কাচু মাচু হয়ে একপাশে গাঢ় হয়ে শুয়ে থেকে জবাব দিল, কিছুই হয়নি আপু, এমনিতেই মুখ ঢেকেছিলাম। আমার খিদে নেই এখন, আর খাবো না, ঘুমাই আমি এখন। কেমন? অর্থি আর ভাবিকে ঘাটালো না। সেও ভাবির পাশে নিশ্চুপ হয়ে শুয়ে পড়ল। তারও এই বিতৃষ্ণাত রাতের শীতল আবহাওয়ায় ঘুম পাচ্ছে। ক্ষণকাল সময়ের মাঝে অর্থি ঘুমিয়ে পড়লেও নিশাতের চোখে এক রত্তি ঘুম ধরা দিল না।
বারবার চোখের সামনে ভেসে উঠল রায়ানের পাগলামিগুলো। মানুষটা আজ যেন নিজের মাঝে ছিল না। নিশার চোখ মুদে নিয়ে পুনরায় একটু আগে ঘটা ঘটনাগুলোর মাঝে ডুব দিল। বৃষ্টির প্রবলতা বাড়ার সাথে সাথে যেন রায়ানের উন্মাদনাও বাড়ল। পৃষ্ঠদেশে আঁকড়ে ধরা হাতটার চাপ বাড়ল। পরক্ষণেই তার স্থানান্তর ঘটিয়ে পুরো পিঠময় তার বিচরণ ঘটালো। এত উন্মাদনা যখন সামলাতে ব্যর্থ হলো, তখন ছোট্ট মেয়েটা তখন তা উপলব্ধি করতে পেরে ছেড়ে দিল রায়ান। দীর্ঘ চুম্বনের সমাপ্তি ঘটিয়ে মেয়েটার কপালের সাথে কপাল স্পর্শ করে জোরে জোরে শ্বাস ফেলল। নিজেকে সামলিয়ে মেয়েটার পানে চোখ দিল। মেয়েটা তখনও চোখ বুজে অস্থির শ্বাস ফেলতে ব্যস্ত। সেই বন্ধ চোখ দুটির পানে শান্ত চোখে তাকিয়ে থাকলো রায়ান। মেয়েটা যখন নিজেকে একটু সামলে নিল, চোখ মেলে তাকালো, কিন্তু লজ্জায় স্বামীর চোখে চোখ রাখতে পারল না। তখন ওই লজ্জারাঙা মুখখানায় আরও একরাশ লজ্জায় ভরিয়ে তুলতে বরফ শীতল কণ্ঠে শুধালো রায়ান। স্বামীর থেকে পাওয়া প্রথম চুমু টেস্ট কেমন ছিল চড়ুই পাখি? আপনার অনুভূতি কেমন এখন? নিশ্চয়ই মন ভরেছে আপনার। দ্রুত রিভিউ দিন মিসেস। রায়ানের পদ্ধতি কাজে দিল। মেয়েটা সত্যিই লজ্জায় মূর্ছা গেল। এত লজ্জা তো সে চুমু খাওয়ার সময়ও পায়নি, যতটা এখন এই বাক্যগুলো শ্রবণ করে পাচ্ছে। ইস, লোকটা এমন কেন? সর্বদা তাকে কথার বানে লজ্জায় ডুবিয়ে মারতে চায়। এখন সে লোকটাকে মুখ দেখাবে কি করে? লজ্জায় জবাব দেওয়া তো দূরে থাক, মুখ ফুটে কোনো শব্দই উচ্চারণ করতে পারল না।